জনাব নজরুল ইসলাম খান। জনাব নজরুল ইসলাম খানকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সংকট নিরসনে জাতীয় সংলাপ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনে মাননীয় সভাপতি, ইসলামী আন্দোলনের প্রধান, আমাদের সকলের শ্রদ্ধেয় আলেম এবং জননেতা মুফতি মোহাম্মদ রেজাউল করিম সাহেব, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। জাতীয় সংলাপে অনেক জাতীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। এরপরে নতুন করে খুব কিছু একটা বলার নাই। আর আমি নিশ্চিত যে আপনারাও ক্লান্ত, প্রায় 4 ঘন্টা হয়ে গেছে এই আলোচনায়। আমি খুব সংক্ষেপে একটু বলার চেষ্টা করবো, সেটা হলো যে আমি আমার সাথীদের সাথে একমত যে সরকার সম্প্রতি যে চুক্তি করেছে সেখানে যেটা ট্রানজিট বলেছে তা আসলে ট্রানজিট নয়, এটা করিডোর। কারণ এক দেশ থেকে আর এক দেশের মধ্যে দিয়ে অন্য দেশে গেলে ওটা বলে ট্রানজিট। তারা যে নেপাল এবং ভুটানের কথা বলেছে এটা একটা আইওয়ান। শুনেছেন আপনারা যে ভুটানে কোনো রেল লাইনই নাই এবং নেপালে যে রেল লাইন সেটার সঙ্গে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই, কাজে ওইদিকে রেল লাইন যাবে না। রেল লাইন আসলে ভারত থেকে ভারতেই যাবে, এক পাশ থেকে আরেক পাশ। খুব জরুরি হলে, যুক্তিসঙ্গত হলে, বাংলাদেশের জনগণ সম্মত হলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু বাংলাদেশের জনগণকে তো বিবেচনাই নেওয়া হয়, তারা তাদের মতো করে করছে। একটু আগে আপনারা অনেক বক্তার মুখে চিকেন নেক শব্দটা শুনেছেন, বা বটল নেক, যে 2 পাশে মোটা, মাঝখানে একটু চিকন হলে ওটা বলে নেকের মতো। আমরা জানি যে আমাদের সীমান্তের একেবারে উত্তরে, সেখানে নেপাল, ভুটান, সিকিম এর মাঝখান দিয়ে চীনের যে সীমান্তের কোনা, ওখান থেকে বাংলাদেশের তেঁতুলিয়ার ওই সীমান্ত, এটা অল্প কয়েক কিলোমিটার, এটা চিকেন নেক। বাংলাদেশেরও কিন্তু 2টা চিকেন নেক আছে, একটা বেশি চিকন আর একটা একটু মোটা। একটা হলো আমাদের ফেনী নদী রেখে, ফেনীর দিকে চিটাগং, এই যে চিকেন নেক, এটা যদি কখনো বিচ্ছিন্ন হয় তাহলে ওটা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, এগুলো সব আলাদা হয়ে যায়। আপনারা অনেকে জানেন, হয়তো বা জানেন, আমি জানি না, যে ঠিক এই কোনা এখানে মিলের সারিতে একটা ইপিজেড হয়েছে, স্পেশাল ইপিজেড, এবং সেটা আদানি স্পোর্টস বেশিরভাগ পেয়েছে এবং বাকিদের ভারতের শিল্পপতিদেরকে দেওয়ার জন্য এবারও অনুরোধ করা হয়েছে। আমরা শুনি যে তিস্তা যে প্রকল্প, সেই প্রকল্পে চাইনিজরা প্রথম বলেছে তারা করতে চায়, কিন্তু এই নির্বাচন হওয়ার মাত্র কদিন পরেই দেখা গেল ভারতের পররাষ্ট্র সচিব আসলেন এবং এসে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বললেন যে তিস্তা প্রজেক্টে ভারত অংশগ্রহণ করতে চায়, ভারতকে দরকার। কারণটা কি? কারণ ওই যে চিকেন নেক উত্তরে তিস্তা প্রকল্প, ওটা থেকে খুব বেশি দূরে না, কাছাকাছি। এরকম একটা জায়গায় যদি চায়না এসে প্রজেক্ট করে, তাহলে তো সেখানে চাইনিজ ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, ওয়ার্কার এগুলো থাকবে। যেমন রূপপুর পাওয়ার প্ল্যান্টের ওখানে অনেক রাশিয়ান আছে, আর চায়নার যারা থাকবে তারা যে চাইনিজ পিপলস আর্মির লোক হবে না, এর কি গ্যারান্টি আছে? ভারত তার চিকেন নেকের কাছাকাছি চাইনিজদের চাচ্ছে, সেই জন্য তারা সহযোগিতা করতে চায়। তো তাদের চিকেন নেকের কাছাকাছি, তাও একেবারে অত কাছে না,
সেখানে চাইনিজদের রাষ্ট্র দেওয়া যাবে না। এবং আমাদের প্রধানমন্ত্রী সেদিন বলেছে, আমাদের একজন বক্তা বলেছেন যে যার কাছে ভালো হয় আমরা তার সঙ্গে আমরা চুক্তি করব। আবার পরে বলেছেন যে ইন্ডিয়ার সঙ্গে হলে তো কোনো কথাই নাই। এখন খোদা না করুন যদি কখনো ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের কোনো অবনতি হয়, তাহলে যে আমরা ফেনীর ওই চিকেন নেকের কাছে আমরা যে মিরেশ্বরের ওই স্পেশাল ইকোনমিক জোনের বিশাল এলাকা, ওটা যে আমরা ভারতকে দিয়ে রাখতেছি, এটা কি ভালো হচ্ছে নাকি দুশ্চিন্তার কারণ আছে? থাকতে পারে তো দুশ্চিন্তা। সেখানে জাতীয় স্বার্থ আমরা কি দেখলাম? আর তো বহু জায়গা আছে, ঠিক ওই জায়গায় কেন? আমার মনে হয় যেটা সেটা হলো জাতীয় স্বার্থ চিন্তা করলে আমাদের সবকিছুই চিন্তার মধ্যে নিয়ে আসা দরকার। আপনার নদীর ওপারে আপনি কোরিয়ানদের একটা ভিজিট করতে দিচ্ছেন, আপনার কর্ণফুলী নদীর ওপারে, এরকম আরো অনেক জায়গা আছে, বিভিন্ন জায়গায় করা যায়, কিন্তু ওই জায়গাটা খুব সেন্সিটিভ। তো আমাদের সিকিউরিটি আমাদের মনে রাখা উচিত যে আমাদের জাতীয় স্বার্থটাই সর্বোপরি। এই দেশটা আমরা মুক্তিযুদ্ধ করে লাখো মানুষ জীবন দিয়ে স্বাধীন করেছি। এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আমাদের কাছে অত্যন্ত একটা পবিত্র আমানত। এটা রক্ষার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, হতে পারে। আমাদের এটা চিন্তা রাখতে হবে। আর একটা জিনিস হলো যেটা বলা হচ্ছে কি যে ইউরোপিয়ান ইউনিয়নে, ইউরোপে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, কোনো অসুবিধা নাই, কিছু নাই। একটু আগে আমাদের সহকর্মীরা বলেছেন যে ওখানে কাঁটাতারের বেলাও নাই, আর ওখানে এত পরস্পর বিরোধিতা হবে। আরো আছে ব্যাপার, ইউরোপে ওটা তো ইউরোপিয়ান ইউনিয়ন একটা কমিউনিটি হয়ে গেছে। তাদের একই মুদ্রা, তাদের নিজেদের মধ্যে ভিসা রেস্ট্রিকশন নাই। এক দেশ থেকে আরেক দেশে যাতে ভিসা লাগে না, সেখানে এক দেশ থেকে আরেক দেশে ট্রেন চলে এক কথা। আর বাংলাদেশে আমরা কি ভারতবর্ষের সঙ্গে কি আমাদের একই মুদ্রা? না, ভারতবর্ষে যেতে আমাদের কোনো বা আসতে আমাদের কোনো পাসপোর্ট ভিসা লাগে না। একরকম তো না ব্যাপারটা, কিন্তু বাংলাদেশের মানুষকে মূর্খ মনে করা বলে দেওয়া হলো আর কি, ইউরোপে চলতেছে, এখানে চলতে অসুবিধা। নিজেই মূর্খ, উনি জানেন না। আমরা বলি যে এটা মনে করার কোনো কারণ নাই। আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি যুদ্ধকালে আমি ভারতবর্ষে, আমি সেখানে ছিলাম, আমি ট্রেনিং হিসাবে জানি। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আছে, কিন্তু সেটা তো আমার স্বাধীনতার জন্য। সেটাই যদি প্রশ্নের সম্মুখীন হয়, আমার দেশের জনগণের স্বার্থ যদি প্রশ্নের সম্মুখীন হয়, তাহলে এই ভালোবাসা তো আমার থাকে না। আমি শুধু সম্পর্ক চাই, আমি অধীনতা চাই। একটু আগে মাওলানা মুফতি ফজলুল করিম সাহেব বলেছেন যে এটা তো মানে ভারতের মিত্র সরকার না, তাদেরই সরকার, এরকম একটা কথা বলে। সেরকম হলে চলবে না। আমরা বন্ধুত্ব চাই। মানুষ কথায় বলে যে বউ বদলানো যায়, কিন্তু প্রতিবেশী বদলানো যায়। আমরা তো প্রতিবেশী বদলাতে পারবো না, প্রতিবেশীর সঙ্গে আমাদের সুসম্পর্ক লাগবে, কিন্তু সেটা হবে পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক বিশ্বাস, পারস্পরিক স্বার্থের ভিত্তি। সেটা যেন হয়, আমরা সেটা চিন্তা করবো। আর একটা জিনিস হলো যে আমি একমত আমার বন্ধুদের সাথে যে যখনই আমাদের সরকার রাজি হবে যে আমাদের তিস্তা প্রকল্প এটা বাস্তবায়নে আমরা সহযোগিতা দিচ্ছি বা ওটা আমরা করতেছি, বিশেষ করে ভারতের সঙ্গে যদি এটা হয়, তাহলে বুঝতে হবে যে সরকার তিস্তার পানি বন্টনের যে প্রসঙ্গ এটা থেকে সরে এসেছে। কারণ তিস্তার পানি আসছে না বলেই এই প্রকল্পের চিন্তা। কালকে যদি আমরা তিস্তার পানি আমাদের ন্যায্য হিস্সা আমরা পাই, তাহলে যে প্রকল্পের কথা আলোচনা হচ্ছে সেটা তো প্রয়োজন হয়। এখন যদি এই প্রকল্পের জন্য আমরা যদি রাজি হয়ে যাই, তাহলে ধরেই নিচ্ছি যে আমরা পানি পাচ্ছি না,
তাহলে বর্ষাকালে যে পরিমাণ পানি আসবে কিংবা যে বৃষ্টির পানি জমবে সেটাকে রিজার্ভার সঞ্চয় করে সেটা দিয়ে আমরা পানি বিভিন্ন জায়গায় সঞ্চালনের ব্যবস্থা করব। এটা হলো তিস্তা প্রজেক্ট, তাই না? তাহলে কি আমরা তিস্তার পানির কথা ছেড়ে দিচ্ছি? আরে ভারতের একটা রাজ্য হলো পশ্চিমবাংলা, সেখানকার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি মুখের উপর বলে, চিৎকার করে বলে, চিঠি দিয়া বলে যে আমার রাজ্যের লোকের পানি দরকার, বলে আপনি অন্য কোথাও পানি আমার সঙ্গে আলোচনা না করে দিতে পারবেন না। আমার দেশ একটা স্বাধীন দেশ, আমার দেশের প্রধানমন্ত্রী বা আমার দেশের মন্ত্রীরা, আমার দেশের সরকার কেন জোর গলায় শক্ত করে বলতে পারে না যে আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী বিভিন্ন দেশের মধ্যে দিয়ে যে নদী প্রবাহিত হয় সেই নদীর প্রবাহ উজানে বন্ধ করার কোনো অধিকার কোনো দেশের নাই। আপনারা যেটা করছেন অন্যায় করছেন, এটা ঠিক করেন। যেমন গঙ্গার পানি চুক্তির আগে জিয়াউর রহমান সাহেব করেছিলেন, তিনি আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা করেছেন যে ফারাক্কায় বাঁধ দিয়ে বাংলাদেশকে মরুভূমি বানানোর চেষ্টা চলছে, এটা বন্ধ করা দরকার এবং আমাদের পানি ন্যায্য হিস্সা আমাদের দেওয়া দরকার। শেষ পর্যন্ত ভারত সরকার রাজি হয়েছে এবং গ্যারান্টি ক্লজ সহ গঙ্গার পানি চুক্তি হয়েছে। আমাদের সেরকম রাষ্ট্র হিসাবে অবস্থান নিতে হবে, কারণ এটা কোনো দয়ার দান আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যেটা সেটা হলো হিমালয়ে নদীটা উৎপন্ন হয়েছে, সিকিমের মধ্যে দিয়ে, ভারতের মধ্যে দিয়ে, বাংলাদেশের মধ্যে দিয়ে সেটা বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। এই নদী অবাধ প্রবাহ নিশ্চিত করার আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী এটা প্রয়োজন, এটাই নিয়ম। আমি সে পানি চাই। আমার মনে হয় এই ব্যাপারটা আমাদের দাবিটা তীব্রতর করার আমাদের উচিত হবে। সেটা হলো অন্যান্য যেসব চুক্তি আমার সহকর্মীরা বলেছেন এখানে প্রকাশ তো করা হয় না, আসলে ব্যাপারটা কি। এই যে বাংলাদেশের ভিতর যে এমনকি যেটা করিডোর আর কি বলি আমরা, যে আপনার এই রংপুরের পীরগঞ্জের দিক দিয়ে ঢুকে আপনার মেঘালয়ে এখানে যা ঢুকবে, আপনি সেখান দিয়ে ওই যে গাড়িগুলি যাবে যাত্রীবাহী ট্রেন, ওটাতে বাংলাদেশের লোক উঠতে পারবে। ওখানে যে মালগাড়ি যাবে ওখান থেকে বাংলাদেশের আমরা ইন্ডিয়া থেকে যে আমদানি করি সেখানে কিছু মালপত্র আনতে পারবো আমরা? ও তাহলে এটা কেমন হলো আর কি। আপনি ইউরোপে যেসব গাড়ি চলে, যেসব লোকজন চলে, আমি তো চলছি সেই ট্রেনে, সেখানে তো আমরা এক দেশ থেকে আরেক দেশে নামছি, কোন দেশের লোকজন তো ওই ট্রেনে উঠতে বাধা নাই। যে কোন দেশগুলির উপর দিয়ে চলে ট্রেন, সেখানে কোনো দেশের লোকের তো ট্রেনে উঠতে বাধা নাই, সেখানে তো মালপত্র বহানো কোনো বাধা নাই। আমাদের এখানে বাধা থাকবে কেন? এটা যদি হয় যে ট্রেন চলবে ওই ট্রেনে আমি এখান থেকে বিহারে যেতে পারবো বা ওয়েস্ট বেঙ্গলে যেতে পারবো, তাহলে তো একটা কথা হয়। কিন্তু না, মানে চুক্তিতে কি মানে সমঝোতা স্মারকে কি লেখা আছে আমি তো কিছু জানি না। এগুলো তো প্রকাশ করা হচ্ছে না। কেন প্রকাশ করা হচ্ছে না? কোনটাই যদি আমার দেশের স্বার্থের বিরুদ্ধে না হয়ে থাকে তাহলে প্রকাশ করতে বাধাটা কোথায়? আমরা কি অপর? আমরা তো এই দেশের নাগরিক। আপনারা তো দাবি করেন যে আপনারা এই দেশের জনগণের সরকার, তাহলে জনগণের সামনে এটা প্রকাশ করতে আপনাদের অসুবিধাটা কোথায়? যদি আমরা করে দেখি যে এটার মধ্যে কোনো দুশ্চিন্তার কিছু নাই, কোনো আপত্তি করবো না আমরা, কিন্তু প্রকাশ করা হচ্ছে না।